ধন্যবাদ জিএম কাদের আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। শুরু করব কি নিয়ে সেটা আসলে বুঝতে পারি না, কারণ অনেক বড় ঘটনা তো ঘটে গেছে। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন যে এনসিপি আসলে জামায়াতের অংশ। কেন বলেছেন? এই এইটার ব্যাখ্যাটা একটু দেবেন কিনা? এটার কারণ হলো এনসিপিতে যারা ছিলেন তৎকালীন সময় আমরা যেটা খেয়াল করেছি, মানে সমন্বয়করা, তারা অনেকেই মাদ্রাসা বা এরকম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয়েছেন। প্রথমে নানানভাবে তাদের একটা ধর্মীয় রাজনীতির দিকে একটা ইনক্লিনেশন ছিল তাদের কথাবার্তায়, এবং তারা জামাত যেভাবে বা জামাত শিবির যেভাবে কথাবার্তা বলতেন সেভাবেই তাদের কথাবার্তার চালচলন ছিল। এবং পরবর্তীকালে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তাহের। না তাহের। উনি তো বিবিসির কাছে পরিষ্কারভাবে বললেন যে এই পুরো আন্দোলনটাই আমরা করেছি, জামাত শিবির, এবং এখানে যারা সমন্বয়ক ছিলেন তারাও আমাদের পৃষ্ঠপোষকতা ছিল, তাদেরকে সর্বাত্মক সহযোগিতা, সর্বরকম সহযোগিতা, অর্থায়ন এবং ট্রেনিং ইত্যাদি আমরাই দিয়েছি, এবং আন্দোলনটার পিছনে আমরাই প্রধান শক্তি ছিলাম। জনগণের অংশগ্রহণ বা সার্বিক করার জন্য আমরা জিনিসটাকে গোপন রাখার চেষ্টা করেছি, যাতে করে সকল ধরনের মানুষ এখানে জয়েন করে। এটা বলার পরে কিন্তু এটা নিয়ে কিন্তু আর এনসিপি এটার কোনো প্রতিবাদ বা কিছু করেনি, এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে তারাও তাদের রাজনীতি, এবং এখন পর্যন্ত তাদের রাজনীতি বিভিন্নভাবে জামাত কেন্দ্রিক। তারা এখনো জামাতের সঙ্গে জোট করে নির্বাচন এসছে, এবং তাদের কথাবার্তা চালচলনে জামাতের মানে যেগুলো আদর্শ বা জামাতের যে উদ্দেশ্য এগুলো প্রতিফলিত হয়। যেমন একটা বড় কথা হলো, এরা সবাই মিলে কিন্তু একটা এই ৭১ মুক্তিযুদ্ধ এটার বিরোধীদের পক্ষে ছিলেন, যেটা জামাতের রাজনীতির সঙ্গে কিছুটা হলো জিএম মিল কাদের হয়। তারা তো শুরুই করেছিলেন এই কথা বলে যে মানে আমরা সবাই রাজাকার। এটা তো বলেই ছিলেন ওনারা, শুরু থেকেই বলেছিলেন। এবং এবং একটি প্রশ্ন, একটি কথা তো শেখ হাসিনা সব সময় বলেছেন, শুরু থেকেই বলেছেন যে এরা সবাই জামাত শিবির, জুলাইতে যারা রাস্তায় নেমেছিল। তখন আমরা এটাকে ধরেছিলাম যেটা ওনারা একটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলছেন যে আমাদের রাজাকার বলছেন, আমরা রাজাকারী, ঠিক আছে, এই ধরনের একটা মতবাদ আমরা ধরে নিয়েছিলাম। তবে এখন আমরা বুঝতে পারছি যে কথাগুলো সত্যি ছিল, এবং আক্ষরিক অর্থেই সত্যি ছিল, এবং তারা সেটা অনেকেই অন্তর থেকে তবে সবাই যে একেবারে এদের সঙ্গে ছিল এইভাবে তা নয়। এখন কিন্তু যেটাকে এনসিপি বলা হচ্ছে বা যেটা সমন্বয়, তাদের সংখ্যা কিন্তু অনেক কম। এখন সাধারণ যে অন্যান্য ছাত্র বা ব্যাপকভাবে যে যেটাকে তরুণ সমাজ, তারা কিন্তু এদের সঙ্গে এখন সহমত পোষণ করছেন না। আমরা বিভিন্ন সময় দেখলাম, বিশেষ করে নির্বাচনের ফলাফলে আমি পরিষ্কার দেখলাম যে সেভাবে তাদেরকে কোনো সমর্থন আমাদের তরুণ সমাজ দেয়নি। ফলে এটা যে তারা বলেছেন, কিন্তু এটা ঠিক যে এই শেখ হাসিনা যে বলেছিলেন তখন আমরা কথাটাকে ধরে নিয়েছিলাম যে উনি কার জাস্ট মানে একটা কথার কথা বলেছেন বা রাগ করে বলেছেন। পরবর্তীকালে যে কোনো কারণ হোক, এটাই কিন্তু সত্য বলে প্রমাণিত হয়েছে। এটি হলো বাস্তবতা। জিএম কাদের শুধুমাত্র জামায়াত শিবির তো নয়, এটা তো দেশি বিদেশি আক্ষরিক অর্থে একটা মেটিকুলাস ডিজাইন। আপনারা এই ২ বছর পরে, ২০২৪-এর ২ বছর পরে এসে আপনারা কি ভাবছেন এই মেটিকুলাস ডিজাইনটা আসলে কেমন ছিল? না, মেটিকুলাস ডিজাইন তো এটা আমরা বলার আগেই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি এই কথাটি প্রথমে প্রকাশ্যভাবে করলেন যে এই আন্দোলনটি আসলে আহ, একটা খুব মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। এবং এটাতে বলতে গিয়ে উনি যেটা বুঝাতে চাইলেন বা যেটা কারণে এটা বলা হলো আমরা বুঝলাম, সেটা হলো যারা সমন্বয় ইত্যাদি যারা এর সঙ্গে জড়িত, এরাই এটার মূল হোতা, এবং এটাই এদেরই অর্জন। সাধারণ জনগণকে তার কথাবার্তা বোঝা গেল আমরা সবাই যে রাস্তায় নেমেছিলাম সেটা আমাদেরকে বোকা বানিয়ে নামানো হয়েছিল। এটা পরবর্তীকালে বিবিসিতে যখন আমাদের জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বললেন একই কথা আর কি, যে আমরা একটা বোকা বানিয়ে আমাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। ওনারা এটা বলার উদ্দেশ্য হলো যে ওনারা আমাদেরকে ব্যবহার করেছেন, এবং ওনারা এই 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 আন্দোলনটা করেছেন, এবং আন্দোলনের সফলতাটা ওনার। এটার প্রধান উদ্দেশ্য হলো এই আন্দোলনটাকে সম্পূর্ণভাবে ওনাদের ব্যক্তিগত অর্জন শুধু নয়, এই ব্যক্তিগত ধারণার ভিত্তিতে পরবর্তী সরকার চলবে। এটি তাদের একটা মানে জনগণ বা অন্য সবাই যে আমরা চেয়েছিলাম একটা ভালো নির্বাচন হোক, তার মাধ্যমে একটা ভালো জবাবদিহিতামূলক সরকার হোক, এবং পরবর্তীকালে আমরা যেটার জন্য ফাইট করছিলাম, আমরা বৈষম্য একটা ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ পাবো, যেখানে আইনের শাসন থাকবে, সুশাসন থাকবে, এগুলো তারা ভুলে গেলেন। তারা বললেন যে এইসব ছেলেপেলেরাই করেছে, এটা ম্যাটিকুলাস ডিজাইনের অংশ, এবং তাদের
সম্পূর্ণ কৃতিত্ব তাদের, এবং সেই কারণে তাদের কথা মতোই এখন যা সংস্কার করতে হবে, তাদের কথা মতোই বিচার করতে হবে, তাদের কথা মতোই তাদের ধারণার হিসাবে একটা নির্বাচন করতে হবে। আমি এখানে সে কথায় জনগণ, আসবো জি এম কাদের, আপনার কি মনে হয়, আপনাদের না এটা তো ফাইন্ডিংসটা, এখন, এটা তো আর আমাদের মনে হয়, আপনাদের ফাইন্ডিংসটা কি, যে আসলে কেন আমাদের, শেখ হাসিনার সরকারকে সরানো হলো, কি কারণে? না এটা তো এখন পরিষ্কার, তারাই বলেছে কি কারণে সরানো হলো। তাদের তাদের কথা হলো যে তারা যেটা, মানে যেটা যে এতদিন পর্যন্ত যেভাবে শেখ হাসিনা বা বাকি সবাই আমরা যেভাবে চলতাম, এটা সঠিক ছিল না, এবং ৭১-এ যে মুক্তিযুদ্ধ হয়েছিল এটাও সঠিক ছিল না, এটা একটা মানে ষড়যন্ত্র ষড়যন্ত্র ছিল। ছিল, এবং এখানে যারা পার্টিসিপেট করেছেন তারা বেশিরভাগই হলো যে, তারা সবাই হলেন দেশদ্রোহী, এবং কাজেই আমরা ওই জিনিসটা তো উনি বলেছিলেন, আমরা ইরেজ করে ফেলতে চাই, যে আমরা এটাকে রিসেট বাটন, উনি রিসেট বাটনের কথা বলেছিলেন। রিসেট বাটন না, ইরেজ করে তারপর রিসেট বা কিছু, কাজে রিসেট করে ওনারা এটা বলতে চাচ্ছেন ওই ভুল আমরা আর করবো না, আমরা আবার সেই দিকেই যাচ্ছি। আমাদের আন্দোলনটা সেই জন্যই, এটা ৭১-এর চেয়েও এটা হলো ২৪-এর আন্দোলন, সেটাই সঠিক স্বাধীনতা, এবং এর মাধ্যমে আমরা একটা আধিপত্যবাদ মুক্ত একটা দেশ আমরা করার সুযোগ পেয়েছি, এবং এই সুযোগটা আমরা কাজে লাগাবো, যেহেতু আমাদেরকে এটা জনগণ আমাদের আন্দোলনের কারণে এটা হয়েছে, কাজেই আন্দোলনটা সম্পূর্ণ আমাদের অর্জন, এবং এটার সুফল আমরাই ভোগ করবো। ফলে বাকি যাদেরকে আমরা দোষী বলবো, মানে এরা যে কোনো ভাবেই হোক, একটা জিনিস তারা করার চেষ্টা করেছে, দেশকে দুভাগ করেছে। একটা ভাগ হলো শেখ হাসিনার সঙ্গে যে কোনো কারণে যারা কোনো না কোনো ভাবে শাস্তি বা একটা কোনো সমস্যায় ছিল, তারা হচ্ছে দেশপ্রেমিক, তার মধ্যে বড় বড় সন্ত্রাসী, জঙ্গি, এরা সব দেশপ্রেমিক হিসেবে পেয়ে গেলেন, এবং রাজাকার যারা তৎকালীন সময় পাকিস্তান শাসনের সঙ্গে জড়িত ছিল, এখন বর্তমানে জামাতে আছেন, তারা সকলে দেশপ্রেমিক, এবং তাদের সঙ্গে যারা আছেন, আর যারা কোনো না কোনো ভাবে শেখ হাসিনার দ্বারা সরাসরি নির্যাতিত হননি, বা তাদের এদের চোখে যাদেরকে তারা মনে করেছে যে যাদেরকে আমরা বাদ দেওয়া উচিত তাদের নিজের ইচ্ছায়, তখন তাদেরকে সবাই দোষর মার্ক করে ওনারা তাদেরকে একেবারে এই দেশে বসবাস করার তারা অধিকার নেই, এই ধরনের একটা দাবি তুলে দাঁড়ালেন। যথেষ্ট রাজনীতি করতে পারবে না তা নয়, এদের এখানে এক্সিস্ট করতেই পারবে না, তাদেরকে দেখলেই ধরে ফেলে মেলে ফেলা হবে, তাদেরকে যেখানে সেখানে তাদের ব্যবসা বাণিজ্য ভেঙে ফেলা হবে, তাদেরকে মানে আগুনে পুড়িয়ে মারা হবে। এটা কি ফ্যাসিবাদ নয় জি এম কাদের? আমি তো এটাকে ফেসিবাদ, আমি নব্য ফেসিবাদ কথাটা সর্বপ্রথম ইউনুস সাহেবের বিরুদ্ধে আমি এটা বলেছিলাম। আর আমি একটা বলেছিলাম শুধু ইউনুস সাহেবের সম্পর্কে, আমার বক্তব্যগুলি আছে, সেটাতে বলেছিলাম যে আমার ধারণা হচ্ছে এটা ফেসিবাদের চেয়েও বেশি চরম, এটাকে নাজিবাদ বলা যায়, যেটাকে নাজিজম বলে আর কি, এটা হিটলার, ওই একটা হিটলার তার যারা প্রতিপক্ষ তাদেরকে নির্মূল করে দেওয়া শুরু করেছে, নির্মূল মানে তাদেরকে এক একটা কাজ করে এক একটা ভাবে কোনো না কোনো অজুহাত দেখিয়ে তাদের শেষ করা শুরু করেছিল। সেই সময় একজন বলেছিল, যখন তারা লিবারালসকে ধরেছে তখন মনে করছি যে আমরা তো সেফ আছে, ওদের কি হবে, তারপরে যখন সোশ্যালিস্টদের ধরেছে আমরা মনে করছি এটা ঠিক আছে, যেমন ইহুদিদের ধরেছে ঠিক আছে, এখন যেন আমাদের ধরতে আসছে তখন আর আশেপাশে কাউকে আমরা পাচ্ছি না। এই কথাগুলো আমি বক্তৃতায় বলেছিলাম। তো এটা আমি মনে করি যেটা ফেসিবাদের চেয়েও চরমতম, কারণ ফেসিবাদে কিন্তু একটা জাতিগত সত্তাকে বা একটা অংশকে সম্পূর্ণ বিলীন করে দেওয়া হবে, তাদেরকে কোনো অধিকারই দেওয়া হবে না, তাকে বাঁচতেই দেওয়া হবে না। এই ধরনের কোনো নীতি আমার মনে হয় কোনো কিছুতেই ডিফাইন করা যায় না, অ্যাকসেপ্টিং হিটলারের সেই একেবারে ইহুদিদের ধ্বংস করা, বা একেবারে এই ধরনের পাকিস্তানের যেটা বলেছিলেন, করতে পারেননি অবশ্য, যেটা টিক্কা খান আমরা শুনেছিলাম তখন, যে টিক্কা খান বলছেন আমরা মিট্টি চাই, মিট্টি মানে আমরা শুধু মাটি চাই, যেটাকে বলা হয় কি জানি স্কর্চ, যাই হোক মানে শুধু মাটি চাই, আমরা এখানকার মানুষ চাই না, বাঙালিদেরকে চাই না, কারণ এরা সব গাদ্দার বা হিন্দু, এদেরকে বাদ দিয়ে আমরা এখানে মুসলমানদের রাজত্ব তৈরি করবো, নতুন মুসলমান জনসংখ্যা আসবে। তো ওনারা নিশ্চিহ্ন করার যে উদ্যোগ নিয়েছিলেন, এনারা মনে হলো যে ওই উদ্যোগটাই ওনারা বাস্তবায়ন করবেন, এবং তাদের কথা হলো তারা এটাকে জয়লাভ করেছেন, এবং সেই কারণেই তারা এখন এইটা করার জন্য তাদের অধিকার প্রাপ্ত হয়েছেন, এবং সেই পথেই তারা অগ্রসর হচ্ছিলেন, এবং সেইভাবে তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র, অর্থ এগুলো দিয়ে ব্যাপকভাবে দেশের মধ্যে একটা পরিবেশ সৃষ্টি করেছিলেন যে দেশটা তারা পুরোপুরি কবজা করবেন, এবং তাদের ইচ্ছা মতো একটি অংশকে সম্পূর্ণ নির্মূল অথবা একেবারে স্লেভ, তাদের কোনো ভোটাধিকার থাকবে না, তাদের কোনো ব্যবসা বাণিজ্য করার অধিকার থাকবে না, তাদের তো কোনো রাজনীতি করার অধিকার তাদের থাকবেই না, তাদের দল করার অধিকার থাকবে না। এই করে তারা মোটামুটি দেখা গেল লিবারালস, যারা সাধারণভাবে যেগুলো লিবারালস দেওয়া, এই ধরনের মানুষ, মধ্যপন্থী এবং যারা একটু
লেফটিস্ট ঘাঁচা তাদেরকে এরা একবারই নিশ্চিহ্ন করে দিবে এই ধরনের। এবং তাদের মতে যারা এরকম মানে তারা দোসরটা, এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার ছিল, যাকে দোসর বলা হবে সেই দোসর, এবং তারপর থেকে তার আর কোনো অধিকার থাকবে না। যেমন মানে আমাদের সিলেক্টিভ দোসর, আপনি কি বলতে চাইছেন তারা সিলেক্টিভ দোসর মানে মানে না না সিলেক্টিভ না, বেছে নিয়েছে? ঢালাওভাবে দোষর। মানে আমাদের যেমন আমরা তো এই আন্দোলনে আগাছে ঘোরা আমরা ছিলাম, আমি তো প্রতিদিনই স্টেটমেন্ট দিয়েছি, নানান কথা বলেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, এবং তার আগেও কিন্তু আমরা কিন্তু পার্লামেন্টেও আমি অনেক কথা বলেছিলাম এই তাদের এই বৈষম্য বিরোধী মানে বৈষম্য সৃষ্টি করার ব্যাপারে। আওয়ামী ডেমোক্রেসি জায়গায় তৈরি করা হয়েছে বিভিন্ন ভাবে, এগুলোকে কিন্তু আমরা তুলে ধরেছিলাম। এমনকি আমি প্রথম দিনই যখন বৈষম্য বিরোধী কি বলে কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, সেটা 1 জুলাই বলা যায়, 3 জুলাই পার্লামেন্টে আমি পরিষ্কারভাবে বলেছি এটা কিন্তু কোটা বিরোধী আন্দোলন নয়। আমার কাছে ধারণা এটা যা বোঝা যাচ্ছে এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন। এবং বাঙালি জাতির বিশেষত্ব হলো, বাঙালি জাতির একটা স্পেশাল ক্যারেক্টার হলো এই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষ বাঙালিরা কোনোদিনই পিছু হটে না, যে কোনো ত্যাগ স্বীকার করে এবং জয়লাভ না করা পর্যন্ত এরা সংগ্রাম চালিয়ে যায়, এবং এবারও করবে, এটা আমার বক্তব্য রেকর্ডের আছে। তো কাজেই সরকারকে আমি হুঁশিয়ার করেছিলাম, এবং এটা যে শুধু ছাত্রদের আন্দোলন নয়, এটা ছাত্র জনতা আন্দোলন এবং এটা বৈষম্য বিরোধী আন্দোলন, এটা শুধু ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন নয়, এই কথাগুলি কিন্তু আমি বলেছিলাম। তো ফলে কিন্তু এরা জিএম কাদের পরবর্তীকালে কোটা তো বাতিল হয়ে গিয়েছিল এবং আদালতকে দিয়ে আবার মানে আবার এটা তো এখন প্রমাণিত হয়েছে যে পুরো ব্যাপারটাকেই সাজানো হয়েছিল খুব সুন্দরভাবে। না, এটা যদি আমি একতরফাভাবে বলা ঠিক না। আমি যেটা দেখেছি সেটা কোটা বাতিল করা তো হয়েছিলই, কিন্তু পরবর্তীকালে হঠাৎ দেখা গেল যে কোর্টের মধ্যে একটা রায় হলো, সেখানে বলা হলো কেউ কেউ ক্ষতিগ্রস্তরা মানে রিট করলেন বা কিছু আদালতের দ্বারস্থ হলেন, আদালত রায় দিল যে না, এটা তাদেরকে কোটা ব্যবস্থা পুনর্বহাল করা হোক। তখন দেখা গেল যে সরকার এটাকে ঠিক মতো ফাইট করা যেটা দরকার ছিল, যে না, এটা আমরা ডিসিশন নিয়েছি, এটা আমরা যে কোনো ভাবে এটাকে আর হতে দেব না। কিন্তু জনগণের মধ্যে একটা সন্দেহ দেখা দিল, আমরাও মনে করলাম, এবং এটা কারণ আছে, বিভিন্ন সময় দেখা গেছে যেটা সাধারণভাবে হচ্ছে না, অনেক সময় কোর্টের দ্বারস্থ হয়ে হাইকোর্ট থেকে একটা অর্ডার নিয়ে সেটাকে বাস্তবায়ন করা হয়, যেটা আমরা কি করব, কোর্টের অর্ডার দিয়েছে, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছিল বলে মানুষের মধ্যে সন্দেহ হয়েছে। ফলে আর জিএম ওইটাকে উনি কাদের ধরুন ধরুন আপনারা যদি ক্ষমতায় থাকতেন, জাতীয় পার্টি যদি ক্ষমতায় থাকতো, তারা কি মুক্তিযোদ্ধাদের মানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বা মুক্তিযোদ্ধাদের জন্য কোটা রাখতো না? নিশ্চয়ই রাখতো। কারণ না, এটা আপনার দল এরশাদ সাহেবের সম্পর্কে অনেক মানুষ নেতিবাচক কথা বলতে পারে, কিন্তু তাকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলে কেউ আখ্যা দিতে পারেনি কখনো। কোটা জিনিসটা অন্য ধরনের ব্যাপার, এটা আমি সংসদে বলছি, এটাও রেকর্ড আছে এবং পত্রিকা এসছে এটা। সেটা কোটার ব্যাপারে আমার কথা হলো সম্মান, সবাইকে যার যার সম্মান দেওয়া যাবে, এবং সম্মান দেওয়া হয় পৃথিবীর প্রত্যেকটা দেশেই দেওয়া হয়, তাদেরকে উপাধি দেওয়া হয়, তাদের সারা জীবন তাদেরকে হয়তো সম্মানজনক কিছু করা হয়। কিন্তু ওটাটাকে যখন আমি তার নিচু পর্যায়ে মানে ছেলে মেয়ে নাতি নাতনিদের পর্যায়ে নিয়ে যে বংশানুক্রমে, তখন এটাকে বৈষম্য সৃষ্টির একটা মানে সুযোগ সৃষ্টি করার একটা ব্যবস্থা দেখা যেতে পারে। এটা কিন্তু আমাদের সংবিধানে অ্যালাউড না। শুধু বলা আছে পশ্চাৎপদ যাদের তাদেরকে দিতে হবে। কাজে কোটাটাকে মানে মুক্তিযোদ্ধারা সবাই পশ্চাৎপদ নয়, বেশিরভাগই পশ্চাৎপদ নয়, তাদের ছেলেপেলেদেরকে এই সুযোগটা দিতে হবে, এবং দিতে গিয়ে দেখা গেছে যে তারা 50 না 60% মতো কোটার মধ্যেই চলে যাচ্ছে বিভিন্নভাবে। ফলে মেরিট দিয়ে লোক আসার সুযোগ ছিল না। এগুলো বাস্তবতা আছে, এবং এগুলোর এইসব দাবির সঙ্গে নিঃসন্দেহে জনগণ নিঃসন্দেহে একমত আছে হয়েছে। এবং আমরা না সেটা না, নিয়ে একমত অনেকবার কথা বলেছি। একমত মানুষে কিন্তু হঠাৎ করে এটা যে মেনে নিয়েছে তাও নয়, মানুষে বুঝে শুনেই মেনেছে। কিন্তু জিএম আমরা কাদের এটার পক্ষে ছিলাম। গত 2 বছরে ইউনূসের সরকার কোটা নিয়ে কিন্তু কিছুই করেনি, জানেন তো এটা আপনি বোধহয়। না না, কিছু করেনি, না কোটাটাকে রেখেছে, শুধু কোটা বাড়িয়েছে তারা। জি। তারা এখন ওই যে জুলাই যোদ্ধা কোটা, নানান কোটা, এবং যেগুলো থেকে যারা যেটার এগেনস্টে উনি ফাইট করেছিলেন সবগুলোরই উনি করেছেন, এবং খুব ব্যাপকভাবে মানে খারাপ দিকটা করেছেন। দেশটা যেটা বললাম, প্রথমে দেশটাকে ভাগ করলেন, 2 ভাগ হয়ে গেল, এবং 1 ভাগ আরেক ভাগকে নিশ্চিহ্ন করে দেবে, এবং ওটার লাইসেন্সও উনি ওদেরকে দিয়ে দিয়েছিলেন। ওরা গিয়ে মব সৃষ্টি করতো বিভিন্নভাবে, পুলিশ তাদেরকে সহায়তা করতো বিভিন্নভাবে, পুলিশ তাদেরকে বাধা দিত না, অনেক সময় তো বাধা দিতে গেছে সেখানে ওনাদের লোকরা গিয়ে তাকে স্টপ করেছে, এরকম সাক্ষী প্রমাণ আছে, মানুষকে মেরে ফেলছে। এই বিশেষ করে মাইনরিটি যেটা সংখ্যা সংখ্যালঘু মানে সম্প্রদায়। সংখ্যালঘুদের তাদের বিষয়ে হঠাৎ করে একটা করে হুজুগ তোলা হতো যে তাদের তারা কেন পীর প্রফেট পীর মানে মাশায়েখদেরও তো ধর্মের পীর ধর্মের মাশায়েখদেরও তো অবমাননা করার কিছু না। না, জ্বালিয়ে এটা দেওয়া বলছি যে প্রথমে ওটা হলো মাইনরিটি কমিটি, সংখ্যালঘুদের যে তারা ধর্ম অবমাননা করে দিয়েছে, কোনো ফেসবুকে দিয়েছে, দেখ না দেখ সেটার অজুহাতে মাইনরিটি কমিটির উপরে অকথ্য অত্যাচার শুরু হয়ে গেল। মানে বেশিরভাগে করা হলো যে এদেরকে নিশ্চিহ্ন করা হবে কোনো না কোনো ভাবে, যাদেরকে লিবারেলস মাইনরিটি এবং তারা যাদেরকে মনে করছে যে তাদের মতবাদ বা ওই ধরনের মানুষ নয়, মানে উগ্র বা
সাম্প্রদায়িক রাজনীতির পক্ষের লোক নয়, তাদেরকে তারা আস্তে আস্তে একেবারে নিঃশেষ করে যাওয়ার ব্যবস্থা করেছিল। যে এগুলো অত্যাচার হতে হতে আমরা সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম, মানুষও অতিষ্ঠ হয়ে গেছিল, মানুষ একটা নির্বাচন চাচ্ছিল। এই এই প্রেক্ষিতেই পরবর্তীকালে নির্বাচনটা আমি হয়েছে। নির্বাচন নিয়ে আসবো। শুধু আমি আপনার কাছে এই প্রশ্নটি করতে চাই, এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে নিষিদ্ধ করে নাই বটে, কিন্তু আপনাদেরকে তো প্রায় রাজনীতি থেকে উধাও করে দেওয়ার একটা পুরো চক্রান্ত, পুরো প্রক্রিয়ায় তারা প্রায় সফল হয়ে গেছে। আপনি কি মনে করেন যে আপনাদের এবং মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এখন একই রাজনৈতিক সমীকরণের ভেতর দিয়ে যাচ্ছে? না, তা তো বটেই, একটা ক্ষেত্রে তো বটেই। যেমন আমাদেরকে তারা আওয়ামী লীগকে যেমন নিশ্চিহ্ন করেছে, করার চেষ্টা করছে গায়ের জোরে যেভাবেই হোক, আইন টাইন করে। আর আমাদেরকে তারা করেছে খুব কায়দা করে। প্রথমে অনেকভাবে চেষ্টা করলো, পরে কোনো কিছুতেই ঠেকাতে পারেনি। তারপরে ইলেকশনে আমাদেরকে একেবারে গায়ের জোরে মানে আমাদের ভোটগুলো কাউন্ট না করে আলাদাভাবে সমস্ত ব্যালট করে আমাদেরকে সব জায়গায় একেবারে জামানত বাজেয়াপ্ত করে, রংপুরের মতো জায়গায় আমাকে জামানত বাজেয়াপ্ত করে তারা আমাদের সমস্ত দেশময় আমাদেরকে ফেল করে দিয়ে মানে হলো রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করেছে। এবং পার্লামেন্টে এখন ওই যেটা আমি আর দামি পার্লামেন্ট বলতো, আমাদের নাম শেখ দিয়েছে হাসিনা আমরা আর এখন মামুরা পার্লামেন্ট। হ্যাঁ, যাই হোক, আমার আর মামুরা একই জিনিস তারা এখনো করেছে, এখন তাই করছে। তখন তবুও যেই কথা হোক, আমি জিএম কাদের সবসময় বিরোধী দল হিসেবে খুব শক্তিশালী ভূমিকা রাখার চেষ্টা করছি, আমাদের অনেকেই করেছে আমাদের সময়। তো যাই হোক, তারপরে অনেকে হয়তো করেনি সেসব কারণে এসব কথা এসছে, কিন্তু এখন কিন্তু আন্ডারহ্যান্ড আমরা সবাই দেশের বাসীর মধ্যে একটা ধারণা যে এটা একটা আমি দামি নির্বাচন হয়েছে। এবং এই কারণে বেশিরভাগ লোক কিন্তু নির্বাচনে ভোট দিতে যায়নি। নির্বাচনের বিষয়ে আমি ডিটেইল ভাবে কিছু বলতে চাই, এটা দেশবাসী জানে না। বিদেশিরা আজকেও দেখলাম সার্টিফিকেট দিয়ে গেছে না, আমি আমি সেই প্রশ্ন আপনাকে করতাম, শান্তিপূর্ণভাবে নির্বাচন বিষয়ে প্রশ্ন নির্বাচন হয়নি, কোন নির্বাচনই হয়নি। কারণ সম্পূর্ণ একটা সেদিন একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন এক ভদ্রলোক, তিনি লিখেছেন যে বাংলাদেশে একটি নির্বাচন হবে, সুষ্ঠু এবং অসুষ্ঠু যাই হোক না কেন একটি নির্বাচন হবে, আর জাতীয় পার্টি একটি সিটও পাবে না, এটা পাগলেও বিশ্বাস করে না। এখন আপনি বলুন, আপনার এই এই বক্তব্য থেকে আপনি আপনার নির্বাচনী ব্যাখ্যাটা দেন আসলে। আমার ব্যক্তিগত বা আমার জাতীয় পার্টির ব্যাখ্যার বাইরে আমি সার্বিক নির্বাচন পরিস্থিতি নিয়ে বলি। প্রথম কথা হলো, ভালো নির্বাচন বলতে স্বাভাবিক বাই ডেফিনেশন বোঝা যায় ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে। ফ্রি অর্থ মানে সকল মানুষ জনগণ সহজভাবে সুন্দরভাবে ভোট দিতে যাবে, তাকে কেউ বাধা দিতে পারবে না। এবং সকল দল সুন্দরভাবে পার্টিসিপেট করতে পারবে, তাকে কেউ বাধা দিতে পারবে না। শুধু যারা সন্ত্রাসী দল, যারা স্বাভাবিক রাজনীতিতে বিশ্বাস করে না, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন চায় না, এগুলিকে অনেক সময় নির্বাচন থেকে বাইরে রাখা হয়। সেখানে এই আওয়ামী লীগের মতো একটি বড় দলকে বাইরে রাখলে এটা ডেফিনেটলি ইনক্লুসিভ নির্বাচন হবে না। ইনক্লুসিভ কথাটা ওই অবাধের মধ্যে জড়িত, ইনক্লুসিভ ছাড়া অবাধ নির্বাচন হয় না। কাজে এটা যখন আওয়ামী লীগ, যার ভোট সংখ্যা সবসময় আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মেজর পার্টি, এই দুটো প্রায় 82% ভোট পায়, তার মধ্যে আওয়ামী লীগ সবসময় বেশি পেয়েছে, বিএনপি তার চেয়ে কম পেয়েছে সবসময়। আর আমরা থাকি থার্ড পজিশনে, আর ফোর্থ পজিশনে জামাত। আর বাকি কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে দেখা যাচ্ছে যতগুলো ফেয়ার নির্বাচন হয়েছে, বাকি সব দল মিলিয়ে 3 থেকে 4% পাকে, আর 3 থেকে 4% সাধারণত ইন্ডিপেন্ডেন্টরা পায়, সব দল মিলিয়ে। কাজে এই চারটা দলই প্রধান। এখানে যদি আওয়ামী লীগ না আসে, সেটা কখনোই ইনক্লুসিভ নির্বাচন বলা যায় না। কাজে এটা অবাধ হয়নি। আর সুষ্ঠু হয়নি বলে, সুষ্ঠু বলতে বোঝা যায় যে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, আর হলো সুষ্ঠু পরিবেশ থাকতে হবে। মাসল পাওয়ার অ্যান্ড মানি, এই দুটো যেন ইউজ না হয় অবৈধভাবে এবং ব্যাপকভাবে, যাতে মানুষের স্বাভাবিক মানে স্বাভাবিক যে বিচার ক্ষমতা, এটাকে যেন বিবেককে যেন তারা আচ্ছাদিত না করতে পারে ভয় ভীতির মাধ্যমে বা পয়সা প্রলোভনের মাধ্যমে, সেটাও একটা বিশেষ দৃষ্টি থাকে, যেটাতে সুষ্ঠু নির্বাচনের মধ্যে বলা হয়। তো আমাদেরকে তো লেভেল প্লেইং ফিল্ড দেওয়ার কোনো প্রশ্নই ছিল না। আমরা প্রথম 2 মাস পর্যন্ত ঠিক ছিলাম, তারপরে 5 তারিখ আর 7 আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 7 তারিখ দুজন সমন্বয় বললেন যে এনাদেরকে এনাদের রাজনীতি করতে দেওয়া যাবে না। তার 2 দিন পরে বোধহয় ওই ওনার যে মাস্টার মাইন্ড নাকি বলছিলেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, উনি অফিসিয়ালি দেখলেন, মন্ত্রী পর্যায়ে উপদেষ্টা, উনি ডিক্লার দিলেন যে না, জাতীয় পার্টি আর নির্বাচন করতে, আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। হ্যাঁ, যাই হোক, তারপরে যে আমাদের উপর স্টিম রোলার চালানো হলো, মানে আমাদের মিটিং মিছিল করতে দেবে না, আমাদের কোনো হল কোনো সব মব তৈরি করা হবে, আমাদের পার্টি অফিসে অ্যাটাক করা হলো, আমাদের বাড়ি ঘরে অ্যাটাক করা শুরু হয়ে গেল, সবখানে মানুষজনকে ধরে অ্যারেস্ট করে সব ভুয়া মামলা, 5ই আগস্টের আগের মামলা টামলা দিয়ে হুলস্থুল ভাবে সব লোককে
ভয়ভীতি দেখানো হলো, অনেক লোককে অ্যারেস্ট করলো, 3জন লোক তো অ্যারেস্টেড অবস্থায় আমার ইলেকশন করলো, একজন তার মধ্যে চারবারের মধ্যে এমপি ছিলেন আমাদের গোলাম কিবরিয়া টিপু। তো যাই হোক, এমন একটা পরিবেশ সৃষ্টি করা হলো সারা, আমি তখন ইলেকশন আগে বললাম যে ইলেকশন যখন আমাদের করতেও যদি দেয়, তাহলে তো আমাদের হাত পা বেঁধে পানিতে সাঁতার কাটতে দেওয়ার মতো অবস্থা হবে। এবং তারপরেও আমরা যখনই মিটিং করতে যাই সেখানে মব সৃষ্টি করা হয়। তো আমরা মিটিং মিছিল, কোনো গণসংযোগ, কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড কিছুই করতে পারলাম না। তারপরে নির্বাচনের সময় নির্বাচন কমিশন আমাদেরকে কোনো ইয়েতে ডাকলো না। আপনি আমরা কি এই বারংবার বিষয়টি বললাম, বিদেশি পর্যবেক্ষকদের সামনে তুলেছিলেন? আমি তুলে ধরে তার চেষ্টা করেছি। কথা হলো, আমি লাস্টের পয়েন্টে আসছি, আমি বিদেশি পর্যটক কোন জায়গায় কি মার খেয়েছেন সেটা বলছি। এগুলো তো তুলে ধরা হয়েছে, কিন্তু কথাটা হলো কি যে ওরা যেটা চায় যে একটা ডকুমেন্ট সহ আমাকে প্রেজেন্ট করো, এগুলো তো আমরা যেগুলো আগে ডকুমেন্টের হয়েছে আমরা দিয়েছি। তখন ওরা বলছে ইলেকশনের সময়কার কথা। ইলেকশনের সময় আমাদের যে পরিবেশ, আমাদের ভয়ভীতি, আমাদের লোকের সকলের নামে মামলা এবং আমাদের নামে মামলা, যে কোনো সময় অ্যারেস্ট হতে পারে, এই অবস্থায় অনেকে সাহস করে সঠিকভাবে করতে পারেনি। আর আমাদের নেতাকর্মীরাও ভয়ভীতির মধ্যে ছিল। আর একটা জিনিস হলো, আমাদের প্রতিপক্ষ যারা ছিল তারা ব্যাপকভাবে আমাদের ভোটারের উপর চাপ সৃষ্টি করেছে, আমাদের নেতাকর্মীদের উপর, যারা কাজ করছে মাঠে তাদেরকে সরাসরি গিয়ে হুমকি দিয়েছে, তুমি যদি কাজ করো তোমাকে অ্যারেস্ট করবো, তোমাকে মারবো, তোমার ঘর বাড়ি জ্বালিয়ে দেবো, তোমার ছেলে মেয়েকে তুলে নিয়ে যাবো। এবং ভোট দিতে যাবে যারা আমার সমর্থক বলে তাদেরকে বলছে যে ভোট দিলে আমাদেরকে দিবা, নাহলে ভোট দেবো না। তো এইভাবে পরিস্থিতি, এগুলো তো আমরা কোনো ডকুমেন্ট সহ প্রেজেন্ট করতে পারিনি, কাজে এটাকে অবাধ বলা যায় না, সুষ্ঠু তো মোটেই নয়। তো এইটা এক পক্ষে গেল। আর সেকেন্ড যে পয়েন্টটা সবচেয়ে ইন্টারেস্টিং, এটা আমি মানে বিদেশিদেরকেও তুলে ধরার চেষ্টা করেছি নানানভাবে, ওরা বুঝতে পেরেছে কিনা জানি না, আমি এখন আবার ভালো করে বলার চেষ্টা করব। আমি মনে করি ইট ইস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের সারা দেশবাসী কেউই এটা খেয়াল করেনি। আমাদের দেশের যেটা গত ইলেকশনটা হয়েছে, আমি সেটাকে বলেছি যে ইলেকশন হয়নি, সম্পূর্ণ সিলেকশন হয়েছে। বাংলা যেটা করে এটাকে ইলেকশন, এটা নির্বাচন হয় নাই, এটাকে বাছাইকরণ করা হয়েছে। তার কারণ হলো, এখানে আমাদের যে টোটাল ভোটার, ইসি যেটা ভোটার ডিক্লেয়ার করেছে সেটা হলো 12,77,00,000 সামথিং, মানে প্রায় 13 কোটি ভোটার। তার জন্য যে ওনারা ভোট নেওয়ার যে ফ্যাসিলিটি তৈরি করেছেন, ভোটটা না হয় বুথে, টোটাল বুথ করেছে, টোটাল সেন্টার হলো 42,000 সামথিং, আর বুথ করেছে এক্স্যাক্টলি এরা হলো 2,44,659। এটা হলো তাদের বুথ, এবং সময় দিয়েছে 9 ঘন্টা, 9 ঘন্টা মানে 540 মিনিট। এই বুথ এবং এই 540 মিনিটের মধ্যে তারা প্রায় 13 কোটি লোককে ভোট দেওয়ার জন্য এই ক্যাপাসিটিটা তৈরি করা হয়েছে। এটা সম্পূর্ণ ইনসাফিসিয়েন্ট। এনারা বলেছেন 59.44% ভোট পড়েছে, মানে 59.44%। এই 59.44% ভোট হলে ভোটের সংখ্যা দাঁড়ায় 7,69,70,00,000, মানে প্রায় 7.5 কোটি ভোটারকে ভোট দিতে হয়। এবং এই 7.5 কোটি ভোটারকে যদি এই 2,44,000 বুথে 659টা পুলিং বুথের মধ্যে দিতে হয়, তাহলে এক একটা বুথে 310টা করে মানুষকে ভোট দিতে হবে। 310টা এই সময়ের মধ্যে 540 মিনিটের মধ্যে এই 310টা মানুষ গিয়ে 540 মিনিটের মধ্যে ভোট দিবেন। এবং সেটাতে সেটাতে যেটা সময়, এক একজনের সময় লাগছে আমার হিসাবে 2.5 মিনিট, মানে 104 সেকেন্ড। এই 104 সেকেন্ডের মধ্যে একটা লোক দুটো ভোট দিতে হবে। ওখানে যাবেন, ওনার আইডেন্টিটি দেখাবেন, আইডেন্টিটি দেখানোর পরে ওনাকে দুটো ব্যালট পেপার দিবেন, আইডেন্টিটি, তারপরে তার হাতে একটা চিহ্ন দিবেন, সমর্থনীয় কালী তারপরে দেবেন। তারপরে ওটা নিয়ে উনি বুথের ভিতর ঢুকবেন, ঢুকে দুটো ব্যালট পেপার খুলে পরীক্ষা করে তারপরে জায়গা মতো সিল দেবেন, দেওয়ার পরে এটা ভাঁজ করবেন, দুটোকে ভাঁজ করার পরে বাইরে আসবেন, বাইরে এসে এবার দুটো বক্সে ফেলবেন। এই সম্পূর্ণ সময়ের জন্য একটি ভোটারের সময় পাচ্ছে মাত্র 104 সেকেন্ড। এবং এটি শেষ না, এটা যদি সে করার পরেও সমস্ত সেই পুলিং, সেই সেন্টারের সমস্ত বুথে এইরকম হারে ভোট হতে হবে, 1 মিনিটও 1 সেকেন্ডও অবসর দেওয়া যাবে না। এবং এই কনস্টিটিউয়েন্সির সমস্ত ভোট কেন্দ্রে এটা হতে হবে, এবং সারা দেশময় 300 কনস্টিটিউয়েন্সির মধ্যে এই রেটে ভোট পড়তে পারবে। এটা ছিল ইম্পসিবল। আমার কাছে যেটা ধারণা যে এটা হলে তো সারা দেশ থেকে সারাক্ষণ খালি ভোট সেন্টারের সামনে রাত পর্যন্ত লোকজন হই হই করতে থাকবে, কারণ ভোট 104 সেকেন্ডের মধ্যে ভোট দিয়ে চলে আসতেছে, আরেকজন ঢুকতেছে, মানে এটা শেষ করতে পারবে না 5টার মধ্যে, তারপরে দেখা যাবে 4:30টার মধ্যে দেখা যাবে রাত 10টা পর্যন্ত লোকজন হইচই করতেছে। কিন্তু কোনো ভোট সেন্টারে এরকম কিছু হয়নি। তো আমি পরে খোঁজ নিয়ে অনেক লোকের কাছে জিজ্ঞাসা করলাম তার এক্সপিরিয়েন্স। কেউ বললো আমার 3 মিনিট লেগেছে, কেউ বললো 4 মিনিট, কেউ বললো 5 মিনিট, একজন বললো 8 মিনিট লেগেছে আমার ভোট দিতে।
তো আমি ধরে নিলাম কনজারভেটিভ ভাবে 3 মিনিট যদি লাগে, সময় হলো 540 মিনিট অথবা 9 ঘন্টা, 7:30 থেকে 4:30। এই এটার জন্য যদি আমার এক একজনের 3 মিনিট সময় লাগে, তাহলে সে ভোট দিতে পারে 180 জন মানুষ ভোট দিতে পারে। 180 জন মানুষ যদি ভোট দেয়, তাহলে এই যে টোটাল এই যে 12,77,00,000 মধ্যে 180 জন এইটা যদি ভোট দেয়, এবং তারা যদি 2,44,659 ভোটিং এর মধ্যে সবখানে যে অ্যাভারেজ এই ভোট পড়ে, তাহলে ভোট পড়ে 34%, অথবা 4,30,00,000 মতো, 4,30,00,000। তো এটাও কিন্তু সকাল থেকে 4.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 1 মিনিটও অফ করতে পারবেন না, এবং সেটা চলতে থাকবে সমস্ত সেন্টার, সমস্ত পোলিং বুথে এবং সমস্ত সেন্টারে, সমস্ত কনস্টিটিউয়েন্সি থ্রু আউট দ্য কান্ট্রি। এটা তো হয়নি। ঘটনা হলো অর্ধেকের বেশি সময় বেশিরভাগ ভোট কেন্দ্র খালি ছিল। অনেকে বলেছে যে আমার 2টা-3টার পরে থেকে কেউই আসে নাই, অনেকে বলেছে 2-1 জন করে এসছে, সকালে 1 ঘন্টা 1.5 ঘন্টা শুধু লোক ছিল, তারপরে লোক ছিল না। ধরে নিলাম 50% সময় এই ভোট কেন্দ্রগুলি চালু ছিল। তাহলে ওই ভোট যদি 50% দেওয়া হয়, তাহলে পরে হলো ভোটের পার্সেন্টেজ হয় 17%, এবং ভোট সংখ্যা হয় 430-এর অর্ধেক, 215। 2,15,00,000 লোকই ভোট দিতে পারে যদি 3 মিনিট করে হয়, আর 4 মিনিট করে হলে 135 জন ভোট দিতে পারে। সেটাতে হিসাব করে দেখা যাচ্ছে যে এই 2,02,659,500 পোলিং বুথের মধ্যে ভোট দিতে পারে হলো মাত্র 25% লোক, মানে 25% লোক, এবং সেটা হলো 3,30,00,000 মতো। এটাও যদি অর্ধেক সময় খালি থাকে, তাহলে দেখা যায় যে 1,65 মানে লক্ষ লোকের মতো ভোট দিতে পারে, এবং পার্সেন্টেজ তখন দাঁড়ায় 12%-এর মতো। মানে টোটাল 12 কোটির এই যদি আমরা 4 মিনিট করে ধরি, 5 মিনিটটা ধরলাম না, 108, সেটাতে তো মানে ভোট প্রায় 1 কোটির বেশি, 108 কোটির বেশি হয় না আর কি। তো আমি বলেছি 3 কোটি, ধরে নিলাম যে 3 মিনিট দিয়েছে অর্ধেক লোক, 4 মিনিট দিয়েছে অর্ধেক লোক, আর অর্ধেক সংখ্যা পর্যন্ত চালু ছিল, অর্ধেক সংখ্যা মানে ভোট কেন্দ্রগুলি অর্ধেক সময় ফাঁকা ছিল। সেটাতে গিয়ে দাঁড়ালো যে আমাদের মানুষ ভোট দিতে পেরেছে এভারেজ করে 1,92,00,000, মানে 2 কোটির মতো মানুষ ভোট দিয়েছে, আর সেটার পার্সেন্টেজ হয়েছে 15%। তো আমি দেখলাম যে এই জিনিসটা কেউই খেয়াল করেনি, যে ক্যাপাসিটি বিল্ড আপ করা হয়েছে, সেটাতে তো কখনোই আপনি এই ভোট দিতে পারবেন না। যারা এই ভোটটা দেখিয়েছে যে 7.5 কোটির মতো, 7,59,60,00,000 মতো ভোট পড়েছে, যারা বলেছে তারা প্রায় 5.5 কোটি লোক ভোট এক্সট্রা শো করেছে। 5.5 কোটি এক্সট্রা ভোট শো করা হয়েছে, 5.5 কোটি। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো যে ভোট দেয়নি 2 কোটি লোক ভোট দিয়েছে, ভোট দেয়নি প্রায় 11 কোটি লোক। 11 কোটি লোক মানে 85%-এর মতো লোক ভোট দেয়নি, মাত্র 2 কোটি লোক ভোট দিয়েছে, এবং এই 2 কোটি লোকের ভোটকে তারা 7.5 কোটি ভোট বানিয়েছে। কাজে এই যে 5.5 কোটি ভোট নতুন, এগুলো যে কোনো মানুষকে দেওয়া হয়েছে। কোন সময় দেওয়া হয়েছে এটা আমরা বিভিন্ন ফর্ম থেকে খবর পেয়েছি, যারা করেছেন তারা এক্স্যাক্টলি বলতে পারবেন, তাদেরকে বলতেই হবে, কেননা তারা হিসাবটা তো মিলিয়ে দিতে হবে আমাদেরকে। তারা, আমরা শুনেছি যে নির্বাচনের আগের দিন রাতে করেছে, নির্বাচনের দিন সকালে করেছে, নির্বাচন শুরু হওয়ার পরে, নির্বাচন যখন চলছে তখনও যখন কোনো ভোট কেন্দ্রের লোকজন ছিল না, তখনই বসে বসে ওখানকার পুলিশ মিলে, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার মিলে করেছে, আবার ইলেকশনের পরেও করেছে। এবং অনেকে বলেছেন যে অনেকগুলো হয়তো তারপরে হয়নি, তারা জাস্ট রেজাল্ট শিট বানিয়ে দিয়েছে, এবং সেইভাবেই তারা রেজাল্ট শিট গুলো ডিক্লেয়ার দিয়েছে, কিন্তু কোনো হয়তো ব্যালটও তারা বানাতে পারেনি। তো সম্পূর্ণ জিনিসটা সবসময় ভোটে আমরা দেখি যে আমাদের কিছু না কিছু কারচুপি হয়। 2-3টা ভোট আমরা ভালো হয় না। আরেকটা কথা বলে শেষ করি, এটা যেহেতু কথাটা খুব ইম্পর্টেন্ট। আসলে জাতীয় পার্টির ব্যাপারে যেটা হলো, হঠাৎ করে রংপুরে আমাদের ব্যাপক সমর্থন, এবার আরো সমর্থন বেশি আমি দেখেছি। কারণ আমি কতগুলো ব্যাপারে যখন যেখানে মিটিং গেছি, হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় দৌড় দিয়ে ফিল্ড থেকে স্যার আপনাকে, অনেকে কেঁদে ফেলছে আমাকে, আপনাকে সারা কাকে দেবো স্যার, জাতীয় পার্টি ছাড়া আমাদের কি আছে। কয়েকটা সাংবাদিক লাস্ট পর্যন্ত আমি জিজ্ঞাসা করলাম, আমার সঙ্গে যারা বিভিন্ন জায়গায় গেছে, বলে স্যার আপনি যদি ফেল করেন তাহলে বুঝবে এটা কোনো ভোটই হয়নি। সাংবাদিক 3-4 জন ছিল। তো তারপরেও পরের দিন দেখা গেল যে আমাকে জামানত বাজেয়াপ্ত করা হয়েছে, এবং সেটা হারিয়ে দেওয়া হয়, থার্ড করা হয়েছে। এবং আমাদের আশেপাশে রংপুরে যেগুলো সিট আমরা জিতবো সবখানি প্রায় একই সিট, অন্যান্য জায়গার সিট তারা ভোট কমিয়ে দিয়েছে আমরা জানি, সবখানি বিভিন্ন ভাবে আমাদের ভোট কমিয়ে আমাদের কাছে 1%-এর নিচে প্ল্যান্ড হয়েছে আনছে। তবে আমি 2 দিন পরে যখন আমি ফিরে আসলাম এবং ঢাকায়, তখন আমি একটু কিছুটা হলো ইতস্ত করছিলাম যে আমাদের সত্যি কি জনগণ আমাদের প্রত্যাখ্যান করলো। তখন যারা এর সাথে জড়িত ছিল
তাদের একজন, তার একটা খুব নিকট আত্মীয়, সে আমার সঙ্গে খুবই ক্লোজ সম্পর্ক তাকে দিয়ে খবর পাঠালো, স্যারকে বলেন উনি হারেন নাই, ওনাকে হারিয়ে দেওয়া হয়েছে, আমরাই হারিয়ে দিয়েছি। এবং আমরা এটা জানি, আমরা অনেকে এটার সঙ্গে খুবই মনক্ষুণ্ণ, কিন্তু আমরা ঠেকাতে পারিনি। কাজে পরিষ্কার বোঝা গেল যে আমাদের ভোটটা আগে থেকে নির্ণয় করা ছিল যে আমাদেরকে ওয়াশ আউট করে দেওয়া হবে, এবং বাকি ভোটগুলোকে যে এইভাবে করা হবে সেটাও তাদের ছিল, এবং বিদেশি থেকে দেখেছে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।